Ladies and gentlemen, welcome to PRC Foundation. How are you? তো আজকে আমরা ডব্লিউবি ইয়েটস এর ন্যাশনালিজম এই টার্মটা নিয়ে আলোচনা করব। ডব্লিউবি ইয়েটস এর ন্যাশনালিজম নিয়ে আলোচনা করতে হলে তোমাকে অ্যাট লিস্ট তিনটা কবিতার রেফারেন্স দিতে হবে। ইউ হ্যাভ টু রেফার অ্যাট লিস্ট 3 পোয়েমস, অ্যাট বেস্ট 5 পোয়েমস। ওকে, সর্বনিম্ন 3টা দিবে আর সর্বোচ্চ 5টা দিবে, রাইট? তাহলে বেশি ভালো হবে। এবং 3টা যদি তোমার সিলেবাসভুক্ত দাও আর 2টা তুমি যদি সিলেবাসের বাইরে থেকে দাও তাহলে সমস্যা হবে না, বাট তুমি মিনিমাম 3টা দিবে, তবে 5টা দিতে পারলে ভালো ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ। তো গাইস, এখানে ব্যাপারটা হচ্ছে যে ডব্লিউবি ইয়েটস সম্পর্কে কিছু তথ্য জানি। যে ডব্লিউবি ইয়েটস হচ্ছেন একজন 20th সেঞ্চুরি সেন্ট্রাল পোয়েট। তিনি একজন ড্রামাটিস্ট, তিনি একজন আইরিশ পোয়েট এবং নোবেল প্রাইজ উইনার একজন লিটারেট পারসন। এবং ডব্লিউবি ইয়েটস এর লাইফ ডিউরেশন হচ্ছে 1865 to 1939। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। তো ন্যাশনালিজম প্রুভ করার জন্য আসলে আমরা এটাকে কিভাবে ডিসকাস করতে পারি বা ডিসক্রাইব করতে পারি। সো যথারীতি আই হ্যাভ পয়েন্টেড আউট সাম পয়েন্টস ফর ইউ। তোমাদের জন্য কিছু পয়েন্ট আমি এখানে অ্যানালাইসিস করেছি। সেই পয়েন্টগুলো যদি তুমি বিস্তারিত করে একটু আলোচনা করে দাও কবিতার রেফারেন্স দিয়ে, তাহলে সেটা যথেষ্ট হয়ে যাবে। যেমন প্রথম নাম্বার, ডব্লিউবি ইয়েটস এর ন্যাশনালিজম প্রুভ করার জন্য আমরা যে পয়েন্টটা বলতে পারি সেটা হচ্ছে ইয়েটস রেসপেক্টেশন টু দ্য ন্যাশনাল হিরোস অর রেভলিউশনারিস। অর্থাৎ ডব্লিউবি ইয়েটস যে রেসপেক্ট দেখিয়েছে এই আইরিশ ইন্ডিপেন্ডেন্ট যারা হচ্ছে প্যাট্রিয়ট ছিল তাদের প্রতি, এই রেসপেক্টটা কিন্তু তার ন্যাশনালিজমকে প্রমাণ করে থাকে। যেমন এর জন্য বিখ্যাত কবিতা হচ্ছে ইস্টার 1916। ইস্টার শব্দের অর্থ কি? ইস্টার শব্দের অর্থ হচ্ছে গাইস, যে বিষয়টা সেটা হচ্ছে এটা একটা ধর্মীয় অনুষ্ঠান। আর এই ধর্মীয় অনুষ্ঠানটা হচ্ছে কি জিসাস খ্রাইস্টের রেজারেকশন সম্পর্কে এই অনুষ্ঠানটা পালন করা হয়ে থাকে। আর এই কবিতাটা লিখেছেন, এই কবিতাটার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে কন্টেম্পোরারি হিস্ট্রি অফ আয়ারল্যান্ড। কন্টেম্পোরারি হিস্ট্রি অফ আয়ারল্যান্ড, সমসাময়িক যে রাজনীতি চলছিল আয়ারল্যান্ডের সেই বিষয়টা। বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে আয়ারল্যান্ড যে স্বাধীনতার জন্য সংগ্রাম শুরু করেছিল সেই সংগ্রামটা কিন্তু এই কবিতার মূল প্রতিপাদ্য বিষয়। অর্থাৎ কন্টেম্পোরারি আয়ারল্যান্ডকে দেখিয়েছেন এবং তিনি একটা লাইনের অনেকবার রিপিট করেছেন, এ টেরিবল বিউটি ইজ বর্ন। অর্থাৎ একটা মারাত্মক সৌন্দর্য সৃষ্টি হতে যাচ্ছে, অর্থাৎ তিনি স্বাধীনতার কথাটা বলেছেন। তো ইস্টার 1916-এ আইরিশ যারা রিভলিউশনারিস্ট ছিল তারা কি স্বাধীনতার জন্য যে ব্রিটিশ গভর্নমেন্টের সমস্ত অফিস আদালতগুলোতে ডাবলিনে এসে তারা ব্লক করে দিয়েছিল। এবং এই ব্লক করে দেওয়ার ফলে কিন্তু ব্যাপক পরিমাণে গুলি চালানো হয়। এখানে অনেক রেভলিউশনারিস্টের মৃত্যু ঘটে, তার মধ্যে মোর্ট গনের হাজবেন্ডও একজন। সেই বিষয় হচ্ছে এই বিষয়গুলো পরবর্তীতে ডব্লিউবি ইয়েটস তার এই কবিতাটাতে তিনি কিন্তু লিপিবদ্ধ করেছেন। আর এই কবিতাটা তিনি 1916 সালে লিখেছেন, বাট এই কবিতাটা তিনি প্রকাশ করেছেন 1921 সালে। অর্থাৎ তাহলে ডব্লিউবি ইয়েটস কেন ন্যাশনাল পোয়েট, আর তার মধ্যে কেন জাতীয়তাবাদ আছে, ন্যাশনালিজম আছে, এর কারণ হচ্ছে তিনি প্যাট্রিয়টদেরকে রেসপেক্ট করেছেন, ভেনিরেশন দেখিয়েছেন। ভেনিরেশন শব্দের অর্থ হচ্ছে সম্মান, রেসপেক্ট শব্দের অর্থ সম্মান, এটা দেখিয়েছেন। তাই আমরা ডব্লিউবি ইয়েটসকে অবশ্যই আইরিশ ন্যাশনালিস্ট পোয়েট অকপটে বলতে পারি। সেকেন্ড পয়েন্ট গাইস, ইয়েটস রোমান্টিসিজম প্রুভস হিম ন্যাশনালিস্ট পোয়েট। কিভাবে তিনি তার রোমান্টিসিজম তাকে ন্যাশনালিস্ট পোয়েট হিসাবে আসলে প্রমাণ করে? কারণ হচ্ছে তিনি আয়ারল্যান্ডের কান্ট্রি সাইড, ন্যাচারাল বিউটি, ট্রিজ, ডিফারেন্ট কাইন্ড অফ ডেসক্রিপশন দিয়েছে। তো তার সাহিত্যের মধ্যে তার কবিতাগুলো পড়লে আয়ারল্যান্ড সম্পর্কে যে চিত্র ভেসে ওঠে। তিনি একজন ইংলিশ কবি, কিন্তু তিনি মূলত কথা বলেছেন কি সম্পর্কে? আয়ারল্যান্ড সম্পর্কে, তার দেশ সম্পর্কে। তিনি কিন্তু গ্রেট ব্রিটেন সম্পর্কে কথা বলেননি, তিনি কিন্তু কথা বলেননি কোনো ব্রিটিশ ইংলিশ পিপুল সম্পর্কে। তিনি তার কবিতায় মূলত আলোচনা করেছেন আইরিশ পিপুলদেরকে, আইরিশ কান্ট্রি সাইডকে, ফকলোর, মিউজিক, ডিফারেন্ট কাইন্ড অফ সেন্স, এই বিষয়গুলো কিন্তু তিনি বর্ণনা করেছেন। আর এই বিষয়গুলো
প্রায় ডব্লিউ.বি. ইয়েটসের প্রত্যেকটা কবিতার মধ্যেই পাওয়া যায়। ল্যাকিল অফ ইনস্প্রি এখানে যে ডেসক্রিপশন দিয়েছেন, যদিও সেটা আইডিয়াল ওয়ার্ড, কিন্তু আইরিশ পিপুল, আইরিশ ফোকলোর, বাইজেন্টিয়াম, নো সেকেন্ড ট্রয়, এ প্রেয়ার ফর মাই ডটার, যেখানে তিনি জর্জ গিগোরির নাম উল্লেখ করেছেন বিশেষ বিশদ আকারে, এবং তার স্টেট উল্লেখ করেছেন, তার কান্ট্রি সাইড উল্লেখ করেছেন। তাহলে এই যে বিষয়গুলো, যে তার যে রোমান্টিক এলিমেন্টস কবিতার, এই রোমান্টিক এলিমেন্টসগুলো কিসের সাথে সম্পৃক্ত? মূলত আয়ারল্যান্ডের সাধারণ মানুষ, কমন পিপল, কান্ট্রি সাইড, ন্যাচারাল বিউটি, এই সবগুলোর সাথে সরাসরি প্রত্যক্ষভাবে সম্পৃক্ত। এই জন্য তার রোমান্টিসিজমটা ডব্লিউ.বি. ইয়েটসকে একজন ন্যাশনালিস্ট পোয়েট হিসাবে প্রমাণ করে থাকে। গাইস, থার্ড পয়েন্ট যেটা, সেটা হচ্ছে ফল অফ আইরিশ সিভিলাইজেশন আর হিস্ট্রি। কি জন্য? কারণ দ্য সেকেন্ড কামিং, এই কবিতাটাতে ডব্লিউ.বি. ইয়েটস কি দেখিয়েছেন? এই কবিতাটিতে ডব্লিউ.বি. ইয়েটস দেখিয়েছে হিস্ট্রিক সাইকেল, অর্থাৎ হিস্টোরিক্যাল যে সাইকেলটা, সেই হিস্টোরিক্যাল সাইকেলটা দেখিয়েছেন। তিনি এখানে মূলত তিনটা সভ্যতার কথা বলেছেন। একটা হচ্ছে খ্রিস্টান সভ্যতা, যেটা শুরু হয়েছিল জেসাস ক্রাইস্টের জন্মের মাধ্যমে, আজ থেকে 2000 বছর আগে। আর এই খ্রিস্টান সভ্যতার আগে যে সভ্যতাটা ছিল, সেটা হচ্ছে গ্রেসীয় রোমান সভ্যতা বা প্যাগানিজম সিভিলাইজেশন। যে সভ্যতাটা শুরু হয়েছিল লেডা এবং জিউস, এই দুইজনের সম্পর্কের মাধ্যমে। অর্থাৎ জিউস যখন লেডাকে একটা সোয়ানের বেশে এসে তাকে সিডিউসড করে, তার সাথে ফিজিক্যাল রিলেশনশিপ হয়, তখন লেডা কি করেছিল? দুইটা ডিম পেড়েছিল, আর এর ফলে সেই ডিম থেকে কি হেলেন এবং ক্লাইটেমনেস্ট্রার জন্ম হয়। আর হেলেন এবং ক্লাইটেমনেস্ট্রার জন্ম হওয়ার পরে যে পৃথিবী যে বিভিন্ন সভ্যতার উত্থান পতন এগুলো ফেস করেছে, এরপরেই 2000 বছর পরে, তার 2000 বছর পরে কিন্তু খ্রিস্টান সভ্যতার উত্থান হয়েছে। আর এই খ্রিস্টান সভ্যতার উত্থানেরও যেহেতু 2000 বছর চলে এসেছে, তাই নতুন একটা সভ্যতা সামনের দিকে আসছে। আর এই সভ্যতায় কি হয়েছে? মেয়ার অ্যানার্কি। এই খ্রিস্টান সভ্যতা কেন লুজ হচ্ছে? কারণ হচ্ছে এটা মেয়ার অ্যানার্কি লুজ হচ্ছে, সারা পৃথিবীতে স্বৈরতন্ত্র এটা ভেসে উঠছে, যার কারণে খ্রিস্টান সভ্যতার পতন আর সেকেন্ড কামিং একেবারে কাছে চলে আসছে। এই বক্তব্যটা ডব্লিউ.বি. ইয়েটস কিন্তু তিনি দ্য সেকেন্ড কামিং এই কবিতাটাতে উপস্থাপন করেছেন। এবং দ্য সেকেন্ড কামিং এই কবিতাটাই মূলত তিনি যে বিষয়টাকে বেশি রিফ্লেক্ট করেছেন, সে বিষয়টা হচ্ছে আইরিশ সিভিলাইজেশন, একটা জায়ারের মাধ্যমে উপস্থাপন করেছেন। অর্থাৎ সেন্টারটা কি করেছে? ব্যালেন্সটা হারিয়ে ফেলেছে। আর এখানে যে রিমার্কেবল লাইন, কবিতার যে ওপেনিং দুইটা লাইন, সে লাইন দুইটা কি? টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য ওয়েডেনিং জায়ার, দ্য ফ্যালকন ক্যানট হিয়ার দ্য ফ্যালকোনার। তাহলে এখানে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে গভর্নমেন্টের মধ্যে আর সাধারণ মানুষের মধ্যে ইমব্যালেন্স সিচুয়েশন বিরাজ করছে, তাদের মধ্যে কোনো কিন্তু ব্যালেন্স নেই। এই যে সভ্যতার যে পতন হচ্ছে, আয়ারল্যান্ডের যে ইউনিটির যে ধ্বংস হচ্ছে, আর অ্যানার্কি যে ছড়িয়ে পড়েছে, ব্রিটিশ কলোনিয়ালিস্ট কর্তৃক আয়ারল্যান্ড যে ব্যাপকভাবে শাসিত, শোষিত এবং নির্যাতিত হচ্ছে, সেই বিষয়টাকে কিন্তু ডব্লিউ.বি. ইয়েটস এই দ্য সেকেন্ড কামিং এই কবিতাটায় রিফ্লেক্ট করেছেন। আর সেটা কিভাবে তিনি রিফ্লেক্ট করেছেন? সেটা হচ্ছে ফল অফ আইরিশ সিভিলাইজেশন। আইরিশ সিভিলাইজেশনের পতন ঘটেছে, আর একটা নতুন সিভিলাইজেশন উদ্গ্রীব হচ্ছে, অর্থাৎ সেকেন্ড কামিং আসবে। এই সেকেন্ড কামিং বলতে ফিউচার জেনারেশন বা ফিউচার হিস্ট্রির কথা বলা হচ্ছে, বা ফিউচার সিভিলাইজেশনের কথা বলা হচ্ছে, যে সিভিলাইজেশন অ্যানার্কি মুক্ত হবে, বাট এনিমেল লাইক পাওয়ার থাকবে এই সিভিলাইজেশনের। সো দ্য সেকেন্ড কামিং এই কবিতা থেকে আমরা ডব্লিউ.বি. ইয়েটসকে এই একজন ন্যাশনালিস্ট পোয়েট হিসাবে খুব চমৎকারভাবে প্রমাণ করতে পারি। এরপরে গাইস, নেক্সট পয়েন্ট যেটা আসে, সেটা হচ্ছে আইরিশ কাস্টম অ্যান্ড ট্র্যাডিশন। এটাকে কিন্তু তিনি ব্যাপকভাবে ফুটিয়ে তুলেছেন, আইরিশ কাস্টম অ্যান্ড ট্র্যাডিশনকে। আইরিশ কাস্টম অ্যান্ড ট্র্যাডিশন বলতে মধ্যবিত্ত শ্রেণীর কথা বলা হয়েছে, যেখানে অনেক সম্পদ থাকবে না, কিন্তু প্রেস্টিজ থাকবে, সেই বিষয়টা। এরকম একটা পরিবার, সেই পরিবারটাই হচ্ছে আয়ারল্যান্ডের সবচাইতে প্রসিদ্ধ। আর আইরিশ কাস্টম অ্যান্ড ট্র্যাডিশনের কথা মূলত তিনি এ প্রেয়ার ফর মাই ডটার এই কবিতাটাতে ব্যাপকভাবে রিফ্লেক্ট করেছেন। তাহলে আইরিশ কাস্টম অ্যান্ড ট্র্যাডিশন, অর্থাৎ তিনি দেশকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসেন,
যার কারণে দেশের শিল্প সংস্কৃতি তাদের মানুষের কথা তার সাহিত্যে রিফ্লেক্ট করছে, যার কারণে তিনি একজন ন্যাশনালিস্ট পোয়েট। অ্যান্ড লাস্টলি আমরা বলতে পারি যেটা, সেটা হচ্ছে আইরিশ কালচার। এখানে কালচার বলতে পুরো সংস্কৃতিটাকে বোঝানো হচ্ছে। তোমরা এটা বলতে পারো যে স্যার আমরা যদি কাস্টম ট্র্যাডিশন অ্যান্ড কালচার একটা পয়েন্টে দিই, নো প্রবলেম, বাট আমি মনে করি প্যারা করে দিলে বুঝতে সুবিধা হবে এক্সামিনারের। এই জন্য আইরিশ কালচার এই পয়েন্টটা তুমি নিয়ে আসো। কালচার বলতে কি? সংস্কৃতি। তো এখানে সংস্কৃতিটা কেমন? তিনি এই প্রেয়ার ফ্রম এ ডটার এই কবিতাটাতে ফুটিয়ে তুলেছেন যে আইরিশ পিপুলরা কনজুগাল লাইফটাকে বেশি পছন্দ করে, অর্থাৎ বিয়ে শাদী হবে মেয়েদের একটা সুন্দর পরিবারে, সম্মানিত পরিবারে, যেই পরিবারের রীতিনীতি ভালো থাকবে, যে পরিবার সুনামধন্য হবে। এই সংস্কৃতিটা আয়ারল্যান্ডে প্র্যাকটিসড হতো, এই কালচারটা আয়ারল্যান্ডে প্র্যাকটিসড একটা কালচার। কিন্তু ডব্লিউ.বি. ইয়েটস তার জীবন দশায় এই প্র্যাকটিসটা করতে পারেনি, কারণ তিনি একজন আইরিশ যিনি হচ্ছেন রিভলিউশনারি এবং অ্যাক্ট্রেস, তার প্রেমে পড়েছিলেন। আর তার প্রেমটাই তাকে এই কালচারটাকে কি করতে পারে দেখো, মোটামুটি ভাবে তিনি কিন্তু প্র্যাকটিস করতে পারেনি, যার কারণে তিনি আয়ারল্যান্ডের সকল মানুষের জন্য এই প্রার্থনা করে যাচ্ছে, মহিলাদের জন্য এই প্রার্থনা করে যাচ্ছে, কেউ যেন প্রাইড বেসড না হয়, সে যেন কনজুগাল লাইফের মধ্যে একটা সুখ স্বাচ্ছন্দ্য খুঁজে নিয়ে জীবনটাকে সামনের দিকে অগ্রসর করে। তো এতগুলো পয়েন্ট থেকে আমরা এটা নিঃসন্দেহে প্রমাণ করতে পারি যে ডব্লিউ.বি. ইয়েটস হচ্ছে একজন আইরিশ nationalist poet. I hope your conception is clear. That's it. Have a good day.